বৈচিত্র্যে আপনাদের করে শোনাচ্ছিলাম বরিস পাস্তেরনাকের নোবেলজয়ী উপন্যাস ডক্টর জিভাগো। উপন্যাসটির আজ ১৩তম পর্ব। মধ্য রাশিয়া ফেলে ট্রেন যতই পূবমুখ এগোতে থাকল, ততই অদ্ভুত সব ব্যাপার ঘটতে লাগল। ট্রেন যেখান দিয়ে যাচ্ছে, উত্তেজনা আর বিশৃঙ্খলা সেখানটায় বেশ দানা বেঁধে উঠেছে। প্রত্যেকটা জেলার ভার সশস্ত্র বাহিনীর হাতে। গ্রামের হামলাগুলি দমিয়ে ফেলা হয়েছে সম্প্রতি। হয়তো একেবারে ফাঁকা মাঠের মধ্যেই ট্রেন থেমে গেল, আর নিরাপত্তা বাহিনীর টহলদারেরা যাত্রীদের সব কাগজ আর মালপত্র পরীক্ষা করে দেখতে শুরু করে দিল। একবার তারা রাতে থামল, কিন্তু কেউ এলো না বা কাউকেই জাগানো হলো না। কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা ভেবে ইউরি দেখবার জন্য কামরা থেকে নেমে এলো। চারদিকে অন্ধকার, ফার গাছে ভর্তি ফাঁকা জায়গা পড়ে আছে রেল লাইনের দুপাশে। কেন যে ট্রেন থেমেছে তার কোনো কারণ বের করা গেল না। যাত্রীদের অনেকে বেরিয়ে এসেছিল। পাঠকে বরফ ঝাড়তে ঝাড়তে তাদের কেউ কেউ ইউরিকে সংবাদ দিল যে মুশকিল কিছুই নয়। কিন্তু ড্রাইভার আর এগোতে চাচ্ছে না। বলছে যে এই ফাঁকা জায়গাটা নাকি বিপজ্জনক এলাকা, আগে নাকি ট্রলি পাঠিয়ে খোঁজ খবর নিয়ে আসা উচিত। যাত্রীদের মধ্য থেকে অনেকে তাকে বুঝিয়ে বলতে গেছে, দরকার হলে ঘুষ দিতেও রাজি। আর নাবিকেরাও এ ব্যাপারে সাহায্য করতে এগিয়ে এসেছে। সুতরাং ট্রেন যে একটু পরেই ছাড়বে, তাতে আর কোনো সন্দেহ নেই। ট্রেনের ইঞ্জিনের চারপাশে যে তুষার জমে গিয়েছিল, একটু পরে পরেই তা আলোকিত হয়ে উঠছিল, যেন ইঞ্জিনের ফুলকিতে বা জ্বলন্ত কয়লার কোনো অগ্নি উৎসব শুরু হয়ে গেছে। এই আলোয় দেখা গেল কয়েকটা আবছা মূর্তি ইঞ্জিনের সামনে ছুটোছুটি করছে। সবচেয়ে আগে যে ছিল, খুব সম্ভবত সেই ড্রাইভার, পাদানির শেষ প্রান্তে পৌঁছেই দুই বগির মাঝখানে লাফিয়ে পড়ে হাওয়া হয়ে গেল, যেন মাটি তাকে গিলে ফেলেছে। নাবিকদের মধ্যে যারা তার পেছনে ধাওয়া করেছিল, তারাই তাই করল। তারাও লাফ দিল একের পর এক, তারপর অদৃশ্য হয়ে গেল। এইসব দেখে যাত্রীদের কয়েকজনের কৌতূহল জেগে উঠল, এমনকি ইউরির পর্যন্ত। কি ব্যাপার, তারা সবাই মিলে দেখতে গেল। বগিগুলো পেরিয়ে খোলা রেললাইনের সামনে এসে দাঁড়িয়ে অদ্ভুত এক দৃশ্য দেখল সবাই। রাস্তার পাশে বরফের ওপরে গিয়ে পড়েছিল ড্রাইভার। দেখা গেল ওপরের অর্ধেক কেবল বরফের বাইরে আছে, বাকি সমস্তই বরফের ভেতরে। তার অনুসরণকারীরা সবাই একটা অর্ধবৃত্ত রচনা করে তার চারপাশে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনভাবে শিকারীরা তাদের শিকারকে ঘিরে দাঁড়ায়। তাদেরও কোমর পর্যন্ত বরফের ভেতর ঢুকে গিয়েছে। ধন্যবাদ কমরেডগণ, খাসা ঝোড়ো পাখি হয়েছ তোমরা। ঝোড়ো পাখি বা স্টর্মি পেট্রেল বিপ্লব শুরু হয়েছিল বাল্টিক সাগরের এক নৌবাহিনীর বিদ্রোহ ঘোষণায়। এখানে তার প্রতি আর ওই নামের ম্যাক্সিম গোর্কি রচিত গল্পের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ড্রাইভার গলা ফাটিয়ে চেঁচাচ্ছিল, কি চমৎকার দৃশ্য! নাবিকেরা কিনা বন্দুক গুছিয়ে একজন সহকর্মীর পেছনে ধাওয়া করেছে। কেন? না, আমি শুধু বলেছিলাম যে ট্রেন থামাতেই হবে। আপনারাই আমার সাক্ষী। যাত্রীদের সম্বোধন করল সে। জায়গাটা কিরকম সে তো আপনারাই দেখতে পাচ্ছেন। যে কেউ এখানে লাইন থেকে বল্টু খুলে নিয়ে যাবার জন্য ঘুরে বেড়াতে পারে। জাহান্নামে যা, যত রাজ্যের বেজন্মা! তোদের ১৪ গোষ্ঠীকে থোড়াই কেয়ার করি। তোদের জন্যই কিনা এইসব করছি আমি, যাতে কারো বিপদ আপদ না হয়। আর এত সব ঝক্কি পোয়াবার জন্য এই কিনা আমার পুরস্কার? চলে আয়, গুলি করবি? এই আমি দাঁড়িয়ে আছি। যাত্রীগণ, আপনারাই আমার সাক্ষী। দেখুন সবাই, মোটেই পালাচ্ছি না আমি। ভিড়ের মধ্য থেকে বিমূঢ় গলা শোনা গেল, আরে মশাই, ঠান্ডা হন, এত গরম কেন? ওরা তো আর মারতে আসছে না আপনাকে। কেউ দেবেও না মারতে, শুধু ভয় দেখাচ্ছে ওরা। অন্যেরা আবার উস্কে দিতে শুরু করলো। ঠিক হ্যাঁ গাভরিলকা, এই তো চাই। বুক ফুলিয়ে দাঁড়াও, দেখি বাটারা কি করে। নাবিকদের মধ্য থেকে প্রথম যে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো, সে হলো এক লাল চুলো দানব। মাথাটা তার এত বড় যে মুখটা ভোঁতা দেখায়। যাত্রীদের দিকে ফিরে ঠান্ডা স্থির গাঢ় গলায় ইউক্রেনীয় টানে সে যখন কথা বলতে শুরু করল, তার সমস্ত ভঙ্গিটাই সেই দৃশ্যের সঙ্গে বেমানান ঠেকল। মাপ করবেন, এত থার্মিডর
থার্মিডর হচ্ছে ফরাসি বিপ্লবের পরে যে নতুন পঞ্জিকা প্রবর্তন করা হয় তার একাদশ মাসের নাম থার্মিদর, অর্থাৎ নিদাক, জুলাই আগস্ট। 1794 খ্রিস্টাব্দের 9ই থার্মিডর বা 27শে জুলাই তারিখের বিপ্লবের ফলে রবস্পিয়র ও চরমপন্থীদের পতন ঘটে। রাজনীতি সচেতন নাবিকটি এর রুশ প্রতিশব্দ আন্দোলন অর্থে ব্যবহার করেছে। কিসের এখানে? দেখবেন মশাইরা, ঠান্ডায় আবার সর্দি বাঁধিয়ে বসবেন না। হাওয়াও দিচ্ছে, যে যার জায়গায় গিয়ে বসে আরাম করুন না কেন। আস্তে আস্তে ভিড় ভেঙে গেল। ড্রাইভার তখনও উত্তেজিত হয়েছিল। দানবটি তার দিকে এগিয়ে এসে বলল, কমরেড ড্রাইভার, তোমার হিস্টেরিয়া ঢের সহ্য করেছি, এবার বেরিয়ে এসো বরফ থেকে। এবার গাড়ি পুরো দমে চালাতে হবে, আর যেন দেরি না হয়। রেললাইনের ওপর গুঁড়ো গুঁড়ো মতো বরফ ছড়িয়ে দিয়েছে হাওয়া। কেউ সেগুলো পরিষ্কার করেনি বলে ট্রেন চলছিল শামুকের মতো আস্তে আস্তে, যাতে গাড়ি উল্টে না যায়। পরদিন একটা নিষ্প্রাণ পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের কাছে এসে গাড়ি থামল। লোয়ার কেলমেসে স্টেশনের এই শুধু অবশিষ্ট আছে। সামনের দিকের কালো হয়ে যাওয়া দিকটায় ঝাপসাভাবে কেবল নামটা পড়া যাচ্ছে। স্টেশন পেরিয়ে যে গ্রাম, সেটা বরফের চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। গ্রামটাও নষ্ট হয়েছে আগুনে। শেষ বাড়িটা পুড়ে গেছে। তার পাশের বাড়িটা বাঁকাচোরা ঝুলে পড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো খুঁটি মুখ থুবড়ে পড়ে গেছে। ভাঙা স্লেজ গাড়ি, বাঁশের বেড়া, জং ধরে যাওয়া ধাতুর টুকরো আর বিচূর্ণ আসবাবে সমস্ত রাস্তা এলোমেলো হয়ে আছে। ঝুল আর ভূষয় বরফ নিয়েছে নোংরা চেহারা। আধোজলা কাঠের টুকরো ছড়ানো বরফের ফাঁক দিয়ে মাটির কালো কালো দাগ দেখা যাচ্ছে। বোধহয় আগুন নেভাবার জন্য জল ঢালা হয়েছিল। এসব হলো তারই চিহ্ন। জায়গাটাকে যেরকম মৃত দেখাচ্ছিল, আসলে কিন্তু ততটা মরে যায়নি। তখনও কিছু কিছু লোক থেকে গিয়েছিল এদিক ওদিক। ধ্বংসস্তূপের মধ্য থেকে স্টেশন মাস্টার বেরিয়ে আসতেই গার্ড ট্রেন থেকে লাফিয়ে নেমে সহানুভূতি জানালেন। মনে হচ্ছে গ্রামে আগুন লেগেছিল, আর স্টেশনটাও সেই সঙ্গে শেষ হয়ে গেছে। স্বাগত জানালেন স্টেশন মাস্টার। আস্তে আজ্ঞা হোক। হ্যাঁ, আগুন লেগেছিল বটে, কিন্তু সেটাই সবচেয়ে মারাত্মক নয়। মানে? ঠিক বুঝতে পারছি না, কি বলতে চাচ্ছেন? না বোঝার চেষ্টা করাই ভালো। আপনি নিশ্চয়ই স্ট্রেলনিকভের কথা বলছেন না? তার কথাই তো বলছি। কেন, কি করেছিলেন আপনারা? আমরা কিছুই করিনি। যা করবার করেছিল সব আশপাশের লোকজন, কিন্তু আমরা স্বীকৃতির জন্য শান্তি পেলাম। ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন ওদিকে, ওটা হলো উস্ট নেমোডিনাস্ক জেলায় লোয়ার কেলমেস। ওদের জন্যই এইসব ঝামেলা। কি এমন অপরাধ করেছিল ওরা? মারাত্মক সপ্তপাপের কোনোটাই প্রায় বাকি ছিল না। গরিব চাষিদের সমিতি বন্ধ করে দিয়েছিল, এই হলো 1 নম্বর। লাল ফৌজকে ঘোড়া সরবরাহ করতে নারাজ হয়েছিল, এই হলো 2। তারা আবার তাতার ঘোড়সওয়ার সব, এটা মনে রাখবেন। সৈন্য সমাবেশের হুকুম মানেনি, তাতে অন্ততপক্ষে 3টে অপরাধ তো হলো। এই ব্যাপার, বুঝতে পারছি সব। কাজে কাজেই বারুদ ফাটলো, তাই না? স্বভাবতই। সাজোয়া গাড়ি এসে আক্রমণ করেছিল? নিশ্চয়ই। খুব দুঃখের কথা। যাক, এ আমাদের মাথা ঘামাবার ব্যাপার নয়। যাই হোক, এখন সব চুকে গিয়েছে, কিন্তু আপনার জন্য যে খবর রয়েছে সেটাও বিশেষ সুবিধার নয়। মনে হচ্ছে আপনাদের এখানে কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনি ঠাট্টা করছেন? আমি ফ্রন্টে সৈন্য নিয়ে যাচ্ছি। মোটেই ঠাট্টা না। 7 দিন ধরে অনবরত ব্লিজার্ড হয়েছে এখানে। বিরাট সব বরফের চাঁই পড়ে আছে লাইনের ওপর, অথচ সাফ করবার কেউ নেই। অর্ধেক গ্রামই ফাঁকা পড়ে আছে, সব পালিয়েছে। বাকি সবাইকে আমি কাজে লাগিয়ে দেব, কিন্তু তাও যথেষ্ট নয়। ধুত্তর আপদ, আমি করি কি এখন? সময় মতো সব সাফ করিয়ে দিচ্ছি। বরফ কত গভীর বলুন তো? মন্দ না, তবে সব জায়গায় সমান নয়। সবচেয়ে খারাপ হলো মাঝখানটায়। 2 মাইল লম্বা একটা খাল আছে ওখানে, সেখানেই সবচেয়ে ঝামেলায় পড়তে হবে। আরও দূরে জঙ্গলের ধারে সবচেয়ে বেশি বরফ জমে আছে লাইনে। এখানে তো ফাঁকা গ্রাম, কাজেই হাওয়া কিছুটা উড়িয়ে নিয়েছে।
জাহান্নামের গোষ্ঠী! কি জগাখিচুড়ি পাকালো এখন! সব যাত্রীদের দিয়ে পরিষ্কার করাবো। আমিও ঠিক এই কথাই ভাবছিলাম। নাবিকদের ধারে কাছেও মারাবো না, কিন্তু এক আস্ত মজুর বাহিনী চলেছে এই ট্রেনে। জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। তাছাড়া আবার স্বাধীন যাত্রীও আছে, সব মিলিয়ে ১০০-৭০। এতে খুব হয়ে যাবে। শাবলগুলি এসে পৌঁছলেই কাজ শুরু করে দেব। এখানে আবার খুব বেশি শাবল নেই, কাজেই আশপাশের গ্রামে আনতে পাঠিয়েছি, সেগুলো এসে পৌঁছলো বলে। হ্যাঁ, পোড়া কপাল! আমরা পেরে উঠব মনে হয় আপনার? নিশ্চয়ই পারব। লোকে বলে শুধু সংখ্যার জোরেই বড় বড় শহর দখল করা যায়, আর এ তো সামান্য রেল লাইন। আপনি একটুও ভাববেন না। ৩ দিন ধরে চলল লাইন পরিষ্কারের কাজ। জিবাগোরা সকলেই, এমনকি নিউসা পর্যন্ত তাতে অংশ নিল। রওনা হবার পর এই ৩ দিনই তাদের সবচেয়ে ভালো কাটল। সমস্ত এলাকাটাই কেমন নির্জন, গোপন আর অবরুদ্ধ। কি যেন আছে এখানে, যাতে মনে পড়ে যায় পুগাচেভের বিদ্রোহ। এখানে একটি টিকা আছে। পুগাচেভ, ইনি একজন ডন কসাক। সৈনিক জীবন ত্যাগ করে এক কৃষক বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করেন ১৭৭৩ থেকে ৭৫ সালে। পালিয়ে যাওয়া সার্ফ আর তাতার ডাকাতের দল সংগ্রহ করে তিনি ভলগা তীরবর্তী বহু দুর্গ ও কাজান নগর দখল করে। অবশেষে তার অনুচরদের মধ্যেই একজন তাকে ধরিয়ে দেয়। সরকার তার মুণ্ডুচ্ছেদ করেন। পুশকিনের লেখা পুগাচেভ বিপ্লবের ইতিহাস ১৮৩৪ সালে প্রকাশিত হয়। পুশকিন যেমন করে দেখেছিলেন, আর আকজাকভের লেখা বর্বর এশিয়ার বর্ণনা। এখানেও একটা টিকা আছে। আকজাকভ ১৭৯১ থেকে ১৮৫৯। মধ্য ১৯ শতকের অন্যতম গদ্য লেখক এবং গুগলের বন্ধু। সেই রহস্যময় আবহাওয়াকে আরও নিবিড় করে তুলেছিল ধ্বংসস্তূপগুলো আর পড়ে থাকা গ্রামবাসীদের সতর্কতা। গুপ্তচরের ভয়ে ট্রেনের যাত্রীদের এড়িয়ে চলছে তারা। নিজেদের মধ্যেও কথাবার্তা বলছে না। মজুদদের দলে দলে ভাগ করে দেয়া হয়েছিল। স্বাধীন যাত্রীদের কাছ থেকে ধরে আনা মজুদদের দূরে সরিয়ে রাখা হয়েছিল আলাদা করে। সমস্ত জায়গাটা নিরাপত্তা বাহিনী দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। রেললাইনের এক এক অংশের ভার পড়ল এক এক দলের হাতে। সবাইকে যার যার অংশে পাঠিয়ে দিয়ে একসঙ্গে কাজ শুরু করে দেয়া হলো। এক একটা অংশের মাঝখানে টিলার মতো উঁচু তুষারের ঢিবি দলগুলিকে একে অন্যের কাছে আড়াল করে রেখেছিল। একেবারে শেষ মুহূর্তে ছাড়া সেগুলোকে হাত দেয়াই হয়নি। কেবল ঘুমাবার সময় ছাড়া সারাদিনই সেই খোলা জায়গায় কাটাতে হলো মজুদদের। হিমশীতল হলেও পরিষ্কার ছিল দিনগুলি। তাছাড়া কাজের মেয়াদও লম্বা নয়, কেননা যথেষ্ট শাবল সংগ্রহ করা যায়নি। নিছক মজা হয়ে উঠল ব্যাপারটা। ইউরির দল যে অংশে পড়েছিল, সেখান থেকে দৃশ্য বড় সুন্দর। পূব দিকের গ্রামটা ক্রমশ ঢালু হয়ে উপত্যকার দিকে নেমে গেছে। তারপরেই ঢেউয়ের মতো ধাপে ধাপে উঠে গেছে দিগন্ত পর্যন্ত। পাহাড়ের চূড়ায় হাওয়ার ঝাপটের মধ্যে একটা বাড়ি দাঁড়িয়ে। আশপাশের গাছগুলো গ্রীষ্মকালে নিশ্চয়ই ছায়া দিয়েছিল, কিন্তু এখন তাদের গায়ে লেসের মতো বরফ এমনভাবে তাদের জড়িয়ে আছে যে তাদের পক্ষে কোনো আশ্রয় দেয়া সম্ভব হচ্ছে না। যা কিছু বন্ধুর ছিল, সব বরফ মসৃণ করে ঢেকে রেখেছে। কিন্তু তবু সেই ঘুরে ঘুরে নেমে আসা ধারাটিকে একটু একটু দেখা যাচ্ছিল। বসন্তকালে যার জলস্রোত রেলের ব্রিজের তলা দিয়ে সোজা ছুটে যায়, আর এখন যার সমস্ত জঙ্গমতাকে স্থানু করে রেখেছে বরফ। ঠিক যেন কোনো শিশু তার ছোট্ট খাটে শুয়ে আছে, পালকের লেপের তলায় মাথা গুঁজে। পাহাড়ের ওপরের ওই বাড়িটায় কেউ থাকে কিনা, ইউরি সেই কথাই ভাবছিল। নাকি খালি পড়ে আছে বাড়িটা, ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। হয়তো কোনো ভূমি সমিতির ভাগে পড়েছে এখন। যারা এককালে ওই বাড়িতে থাকত, তাদের সকলের কি দশা হয়েছে? তারা কি বিদেশে পালিয়ে গেছে, নাকি চাষিদের হাতেই মারা গেছে, নাকি তারা জনপ্রিয় ছিল বলে কোনো প্রয়োগ শিল্পের বিশেষজ্ঞ হিসেবে সেই জেলাতেই থেকে যাবার অনুমতি পেয়েছে? আর যদি থেকেই গিয়ে থাকে, তো স্ট্রেলনিকভ কি তাদের রেয়াত করেছে, নাকি কুলাকদের দশা হয়েছে তাদের? বাড়িটা তার কৌতূহলকে উদ্দীপ্ত করে তেমনি বিষণ্ণ ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। আজকাল কোনো প্রশ্ন করাটা বেয়াদবি, এবং করলে কেউ উত্তর দেবারও প্রয়োজন বোধ করে না। চোখ ধাঁধানো শুভ্রতার ওপর সূর্য ঝলমলে আভা ছড়িয়ে দিয়েছে। পরিষ্কার বরফের টুকরো কেটে কেটে তুলতে লাগলো ইউরি।
মনে হলো শুকনো হীরের আগুন লেগেছে। ছেলেবেলার দিনগুলি মনে পড়ে গেল তার। সে যেন তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে, মোটা সুতোর টুপি মাথায়, কালো ভেড়ার চামড়া হুক দিয়ে আটকানো, হুকের ঘরগুলো কোকড়ানো লোমের মধ্যে সেলাই করা। ঠিক এমনিভাবে জলজলে বরফ কেটে কেটে তৈরি করছে আঁকাবাঁকা সুড়ঙ্গ, উঁচু পিরামিড, বড় মাপের কেল্লা, গুহার নগর কিংবা ক্রিমের মিষ্টি। সেই ফেলে আসা সুদূর দিনগুলি জীবনের কি আশ্চর্য স্বাদীনা ছিল তখন। নয়ন আর জঠর তৃপ্ত হবার মতো ছিল সবকিছু। কিন্তু এখন এরকম অবস্থাতেও খোলা হাওয়ার 3 দিন ধরে কাজ করতে করতে মজুররা সবাই ভরা পেটে সন্তোষ অনুভব করল। তাতে অবশ্য অবাক হবারও কিছু নেই। রাত্রিবেলায় প্রত্যেকের পুরু, উষ্ণ, টাটকা বড় বড় রুটি দেয়া হতে লাগল। কোত্থেকেই বা এসব আসছে, কার হুকুমে, এসব প্রশ্নের উত্তর কেউ জানে না। বেশ মুড়মুড়ে মুচমুচে রুটি, ওপরের অংশটা চকচকে, পাশের শক্ত অংশে চির খেয়ে গেছে, তলার দিকটা কাঠকয়লার ঝলসানোর চিহ্ন সুস্পষ্ট। ছুটির দিনে পাহাড়ে চড়তে গিয়ে লোকে যেমনভাবে পাহাড়ি আশ্রয়কে ভালোবেসে ফেলে, তেমনি সেই ধ্বংস হয়ে যাওয়া স্টেশনটাকে সবাই ভালোবেসে ফেলল। জায়গাটার আকার আয়তন, ধ্বংসের ছোটখাটো চিহ্ন সব ইউরি স্মৃতিতে থেকে গেল। রোজ সন্ধেবেলায় তারা ফিরে আসে সেখানে। সূর্য যখন পুরনো অভ্যাসের প্রতি অনুগত্যবশত টেলিগ্রাফ অফিসের জানলার পেছনে বাঁশ গাছের আড়ালে ডুবে যায়, এমনি করে সূর্য ওখানে ডুবে গেছে চিরকাল। বাইরের দেয়ালের এক অংশ ধসে পড়ে গিয়েছিল। ঘরের মধ্যে এলোমেলো তার ভগ্নাবশেষ জড়ো হয়ে আছে। জানলাটা কিন্তু এখনো আছে। উল্টো দিকের কোণাটা অক্ষত, এমনকি কফি রঙের দেয়াল কাগজ পর্যন্ত ঠিক জায়গায় থেকে গেছে। চুল্লি তার গোল বিবর আর তামার ডালা, এমনকি কালো ফ্রেমে আটা আপিসের আসবাবপত্রের ফর্দটাও ধ্বংসের কবলে পড়েনি। দুর্বিপাকের আগেকার দিনগুলোর মতোই অস্তগামী সূর্য ধীরে ধীরে গড়িয়ে যায় চুল্লির ওপর। উষ্ণ বাদামি একটা আভা ছড়িয়ে দেয় কাগজের গায়ে, আর একটা হুকের ওপর বার্চ গাছের ছায়া ঝুলে থাকে, যেন কোনো রমণীর গলবন্ধ। ওয়েটিং রুম ছিল দালানের পেছনে, সেটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার তালা লাগানো দরজায় এখনো একটা বিজ্ঞপ্তি লটকে আছে। হয় ফেব্রুয়ারি বিপ্লবের গোড়ার দিকে আটকানো হয়েছিল, নয়তো সম্প্রতি লটকে দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিটা এই রকম: যেসব যাত্রীর ওষুধ কিংবা ব্যান্ডেজ দরকার, তারা আপাতত যেন উদ্বিগ্ন না হন, এই অনুরোধ করা হচ্ছে। কতগুলি অনিবার্য কারণে এই দরজা বন্ধ করে দেয়া হলো এবং এই বিজ্ঞপ্তির মধ্যে তা যাত্রীদের গোচরে আনা হচ্ছে। স্বাক্ষর ভারপ্রাপ্ত চিকিৎসক, উস্ট নাওভিনস্ক জেলা, অমুক তমুক। যখন রেললাইনের ওপরকার বিভিন্ন অংশের তুষার স্তূপ পরিষ্কার হয়ে গেল, রেললাইন তীক্ষ্ণ সরল রেখায় তীরের মতো সমতল ভূমির ওপর দিয়ে সুদূরে চলে গেছে। রেললাইনের দুধারে পর্বত প্রমাণ স্তূপ করা তুষার জলজল করছে, যেন জঙ্গলের কালো দেয়ালের গায়ে কেউ শুভ্রতাকে জড়ো করে দিল। রাস্তার উপর একটু পরে পরেই দল বেঁধে লোকজন দাঁড়িয়ে আছে, হাতে শাবল। এই প্রথম পরস্পরকে দেখে সবাই অবাক হয়ে গেল। এত লোক কাজে লেগেছিল? তখন বেলা শেষ, একটু পরেই অন্ধকার করে আসবে। তবু আর কয়েক ঘন্টার মধ্যেই ট্রেন ছাড়বে বলে মনে হলো। আর একবার পরিষ্কার করা রেললাইন দেখবার জন্যে ইউরি আর টোনিয়া বেরিয়ে গেল। কিন্তু তখন রেললাইনে আর কেউই নেই। দূর দিগন্তের দিকে তাকালো দুজনে, তারপর দু একটা কথা বলেই ফিরে এলো। গাড়িতে ফিরবার পথে তারা দুটি স্ত্রীলোকের ভীষণ ঝগড়ার আওয়াজ শুনতে পেল। দুজনেই তাদের চেনা, ওগরিস্কোভা আর টিয়াগুনোভা। একদিকেই চলেছে দুজনে, কিন্তু ট্রেনের দুপাশে। সে শিন বগির একদিকে ওগরিস্কোভা, অন্যদিকে টিয়াগুনোভা। মাঝখানের বগির জন্য কেউই কাউকে দেখতে পাচ্ছে না। ইউরি আর টোনিয়ার ঠিক পাশাপাশি কখনোই এলো না তারা। হয় তাদের একটু আগে চলে গেল পাশ কাটিয়ে, নয়তো একটু পিছিয়ে এলো। এত উত্তেজিত হয়ে পড়েছিল তারা যে একটু পরেই ক্লান্ত হয়ে পড়ল। তাদের সব শক্তি যেন ফুরিয়ে গেছে। যেভাবে তাদের গলা সপ্তমে চড়েছিল এবং এখন যেমন ফিসফিসানি শুরু হয়েছে, তাই থেকে এটা বোঝা গেল হয় তাদের পা আর চলছে না, নয়তো তারা টোলে টোলে এগোচ্ছে কি বরফের ওপর থুবড়ে পড়ে যাচ্ছে। মনে হলো টিয়াগুনোভা ওগরিস্কোভার পেছনে ধাওয়া করেছে, আর যখনই তাকে ধরতে পারছে তখনই প্রচণ্ডভাবে ঘুষি মারছে তাকে। যত রকম গালমন্দ আছে সমস্তই ব্যবহার করল সে।
আর তার ভদ্র সুরেলা গলা সেই কটূক্তিগুলো নির্লজ্জতাকে একেবারে অসীমে পৌঁছে দিল। এত কর্কশ শোনালো সেসব যে কোনো পুরুষের কটূক্তি এতটা খারাপ লাগতো না। নোংরা মেয়ে মানুষ কাহাকার, নর্দমার আর! টিয়াগুনোভা চিৎকার করে উঠল। তোর ছটফটানির জ্বালায় এক পা নড়তে পারি না আমি। কেন, আমার বুড়ো হাবড়াটাকে নিয়ে কি তোর স্বাদ মিটল না যে? তারপরেও আবার একটা কোলের বাচ্চাকে চোখ মারলি? ভাসিয়াও কি তোরে বিয়ে করা ভাতার যে কথা বলছিস? বাহ, চমৎকার! ওরে আস্তাকুরের খান কি, দিচ্ছি দিচ্ছি তোকে বিয়ে করা ভাতার। ফের যদি ওই নোংরা মুখ খুলেছিস তো তোকে কতল করব, এই বলে রাখলাম। বেশ বাবা, বেশ, এত ঘুষাঘুষি কেন? কি তুই চাস সেটাই স্পষ্ট করে বল। মর, মর তুই জাহাবাজ মাগি, নষ্টামির দীপু, বেহায় কুত্তি তুই, ফুলসাল ফুসলানি বেড়ালনি। আমি তাই, তাই না? ঠিক, আমি একটা বেড়ালনি, নয়তো কুত্তি। তোর মতো মহিষীর সঙ্গে তুলনা করলে তাই তো দাঁড়ায়। জন্মেছিস আস্তাকুড়ে, বিয়ে করেছিস নর্দমায়, ইঁদুরের বাচ্চা। আর তোর ছানাপোনা সব সজারু। বাঁচাও, বাঁচাও, খুন করলো, খুন করলো আমাকে। আমার মা বাবা নেই, আমাকে একলা পেয়ে মেরে ফেললো আমাকে। কে আছো, বাঁচাও। তাড়াতাড়ি চলো। টোনিয়া জোরে পা চালালো। আমি আর শুনতে পারছি না এসব। একেবারে গা ঘিন করে উঠছে। শেষটায় ওরা ভীষণ কিছু বাঁধিয়ে বসবে দেখছি। মুহূর্তের মধ্যে আবহাওয়া আর দৃশ্য বদলে গেল। সমতল ভূমি শেষ হয়ে গেছে। এবার ঘুরে ঘুরে পার্বত্য প্রদেশের ওপর দিয়ে রেললাইন এগিয়ে চলল। অবিশ্রাম উত্তরে বাতাস থেমে গেল। দক্ষিণ থেকে উষ্ণ হাওয়া আসতে শুরু করলো, যেন কোনো চুল্লির ঘুলঘুলি থেকে তাপ বেরোচ্ছে। পাহাড়ের ঢালু গা থেকে হঠাৎ যেন বনের গাছপালা ছিটকে বেরিয়েছে। যখন রেললাইন তাদের অতিক্রম করে গেল, ট্রেনটিকে সোজা উঠতে হলো ওপরে। তারপর যেই বনের মাঝখানে পৌঁছল, অমনি আবার নিচের দিকে গড়িয়ে নামা শুরু হলো। বনের মধ্য দিয়ে যাবার সময় ধোঁয়া ছেড়ে নানা রকম ধাতব চিৎকার করে আস্তে আস্তে যেতে থাকলো ট্রেন। যেন কিছুতেই বগিগুলোকে টেনে নিয়ে যেতে পারছে না। যেন এটা বনের কোনো থুত্থুরে বুড়ো পাহারাদার আস্তে আস্তে হেঁটে যাচ্ছে যাত্রীদের পথ দেখিয়ে। আর যাত্রীরা যেন চলতে চলতে দুপাশে মাথা বাড়িয়ে দ্রষ্টব্য সবকিছু দেখে নিচ্ছে। কিন্তু তখন পর্যন্ত দেখার মতো কিছুই সেখানে ছিল না। বনের গাছপালা তখনও তাদের শীতকালের গভীর ঘুমে ভরা শান্তিতে আচ্ছন্ন হয়ে আছে। কেবল মাঝে মাঝে হঠাৎ হয়তো নড়ে উঠল কোনো ডাল, ঝেড়ে ফেলে দিল তার ঘাট থেকে বরফের বোঝা, যেন কেউ গলাবন্ধ খুলছে সন্তর্পণে। বড্ড ঘুম পেয়েছিল ইউরির। কটা দিন সে কেবল বাঙ্কে শুয়ে শুয়ে ঘুমালো, নয়তো জেগেই শুয়ে থাকলো, ভাবল মনে মনে, কিংবা কান পেতে শুনবার চেষ্টা করলো সবকিছু। কিন্তু শোনার মতো কিছুই ছিল না তখনও। ইউরি যতক্ষণ ভরপুর ঘুমাচ্ছে, ততক্ষণে রাশিয়ার সর্বত্র ঝরে পড়া বিপুল পরিমাণ তুষারপুঞ্জকে উষ্ণ করে গলিয়ে দিচ্ছে বসন্ত ঋতু। যেদিন তারা মস্কো ছেড়েছিল, সেদিন থেকে শুরু করে ক্রমাগত যে তুষারপাত ঘটেছে, যা তারা পথে দেখতে দেখতে এসেছে, সব গলে যেতে লাগলো। গলে গেল সেই সব বরফও যা তারা 3 দিন ধরে রেললাইন থেকে সরিয়েছে। পুরু ঘন স্তর বিন্যাস করে যত বরফ পড়েছিল, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমতল এলাকা, যেদিকেই চোখ যাক কেবল বরফ আর বরফ, সব গলতে শুরু করলো এবার। প্রথমে বরফ গলতে থাকলো গোপনে, সন্তর্পণে, ভেতর দিক থেকে। কিন্তু যখন সেই গলে যাওয়ার বিরাট কাজ অর্ধেক হয়ে গেল, তখন আর তা লুকিয়ে রাখা গেল না। ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো সেই অলৌকিক রূপান্তর। ভেতর থেকে কলস্বরে জলস্রোত বেরিয়ে এলো। দুর্ভেদ্য গভীরতা থেকে আড়মোড়া ভেঙে জাগলো অরণ্য, আর অরণ্যের সবকিছু। জলধারা চলাফেরার মতো জায়গার কোনো অভাব ছিল না। নিজেকে সে ছুঁড়ে মারল চূড়া থেকে। কানায় কানায় ভরে গেল সব পুকুর। তারপর ছড়িয়ে পড়ল, গর্জে উঠল বনের মধ্যে। ধোঁয়া তুলে প্রবল বেগে ছুটে চলল। বনের ভেতর থেকে এলোমেলো ধারায় ছুটে এলো জল। যদি কোথাও জমাট তুষার তার গতিরোধ করে বসে, তো তার মধ্যেই ডুবে যেতে থাকে। কখনো ছুটে আসে শো শো করে, কখনো বা তোলপাড় তুলে ঘুরে গিয়ে পড়ে নিচে, পিচকিরি থেকে ছিটকে বেরোনো ধারার মতো। মাটি একেবারে ভিজে গেছে। স্যাঁতস্যাঁতে ধোঁয়াটে উচ্চতায় মাথা তোলা প্রাচীন পাইন গাছগুলো প্রায় যেন মেঘের গা থেকে আর্দ্রতাকে পান করে নিল।
আর সাদা সাদা ফেনা লেগে থাকলো তাদের শেকড়ে। শুকিয়ে গেল তারপর, যেন কোনো গোফের গায়ে বিয়ারের ফেনা লেগে আছে। আকাশ যেন বসন্তকে আকণ্ঠ পান করে নিয়ে ধোঁয়ায় অস্থির হয়ে রইল। মেঘের পর মেঘ জমল ঘন হয়ে। বনের গা ঘেঁষে নিচু দিয়ে মেঘ ভেসে চলল। বৃষ্টি লাফিয়ে নামল সেই ভাসমান পালতোলা মেঘ থেকে। উষ্ণ বৃষ্টি, সোঁদা বৃষ্টি, যেন তাতে মাটি আর ঘামের গন্ধ মাখানো আছে। আর এই বৃষ্টি মাটির ওপর থেকে বরফের শেষ দুর্ভেদ্য বর্মের মতো স্তরকে ধুইয়ে দিয়ে গেল। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল ইউরি। তারপর কনুয়ে ভর দিয়ে কান পেতে বাইরে তাকালো। খনি অঞ্চল যত কাছে এসে পড়ছে ততই বাড়ছে বসতির সংখ্যা। একটু পরে পরেই থামতে হচ্ছে। গাড়ি একটানা বেশিক্ষণ চলে না। ছোট ছোট স্টেশনগুলিতে বহু লোকজন ওঠানামা করতে শুরু করে দিল। ভালো একটা জায়গা দেখে শুয়ে পড়ার বদলে যারা অল্প পথ যাবে তারা যে কোনোখানেই বসে পড়ল, দরজার কাছে বা বগির মধ্যিখানে, আর বসে পড়েই নিচু গলায় স্থানীয় নানা বিষয় নিয়ে আলাপ শুরু করে দিল। অন্য কেউ যার একটা বর্ণও বুঝতে পারে না। এইসব স্থানীয় লোকজনদের কথাবার্তা 3 দিন ধরে শুনে শুনে ইউরি যে তথ্য সংগ্রহ করল তা এই: এখানে সাদারাই যুদ্ধে জয়লাভ করছে এবং হয় ইউরিয়াটিন দখল করে ফেলেছে নয়তো করবার মুখে। যদি সে নামটা ভুল শুনে না থাকে বা তার বন্ধুর নামে আর কেউ থেকে না থাকে, তাহলে ইউরি জানতে পারল সাদাদের দলের নেতৃত্ব দিয়েছে সেই গালিউলিন, যাকে সে শেষ দেখেছিল মেলিউজিয়েভোতে। এই অসমর্থিত জনরবে তার পরিবারের লোকেরা যাতে শঙ্কিত হয়ে না ওঠে, সেজন্য আপাতত সে খবরটা গোপন রাখল। রাত গভীর হবার আগেই ইউরির ঘুম ভেঙে গেল। অস্পষ্ট এক সুখের আবেশে জেগে উঠল সে। ট্রেন নিস্পন্দ দাঁড়িয়ে আছে। সাদা রাতের চকচকে অস্পষ্টতায় সারা স্টেশন স্নান করছে যেন। এই উজ্জ্বল অন্ধকারের মধ্যে সূক্ষ্ম ও প্রবল কিছু একটা ছিল, যা এক বিশাল উন্মুক্ত ভূদৃশ্যের ইঙ্গিত দেয়। যেন কোনো পাহাড়ের চূড়ায় এই স্টেশনটি দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্ম ধরে লোকজনেরা গাড়ির পাশ দিয়ে চলেছে। নরম গলায় কথা বলছো তারা। ছায়ার মতো নিঃশব্দ তাদের চলাফেরা। যুদ্ধের আগে ঘুমন্ত যাত্রীদের কথা মনে রেখে লোকেরা এমনিভাবে চলাফেরা করত। এখানে সেই ভাবের প্রকাশ দেখে ইউরি বিচলিত হল। আসলে কিন্তু সে ভুল বুঝেছিল। চেঁচামেচি হইচই তেমনই চলেছে। অন্যান্য প্ল্যাটফর্মে যেমন, এখানেও তেমনি চিৎকৃত কণ্ঠস্বর আর জুতার প্রবল শব্দ। কিন্তু কাছেই একটা জলপ্রপাত ছিল, যা সতেজ স্বাধীনতা রাত্রির পরিধিকে যেন বাড়িয়ে দিয়েছে। আসলে এর শব্দই ইউরিকে ঘুমের মধ্যে সুখে ভরে দিয়েছিল। জল পড়ার বিরতিহীন ঝরঝর অন্য সব শব্দকে ডুবিয়ে দিয়েছে। এই অলীক নীরবতা সেই জন্যেই। ঝর্ণাটির অস্তিত্বের কথা ইউরি অবশ্য জানেই না, তবু তাই জুড়িয়ে দিল তার মন। আর তারপর আবার সে একটু পরে ঘুমিয়ে পড়ল। তার বাঙ্কের ঠিক তলায় দুটা লোক কথা বলছে। তা এখনো কি ওরা কানমালা খায়নি, নাকি গোলমাল করছে এখনো? দোকানিদের কথা জিজ্ঞেস করছেন আপনি? হ্যাঁ, গমের কারবারিদের কথা জিজ্ঞেস করছি। হাতে করে খাইয়ে দাও। যেই উদাহরণ হিসেবে কয়েকজনকে হাওয়ায় উড়িয়ে দেয়া হলো, অমনি সবাই মাখনের মতো নরম হয়ে গেছে। জেলায় তো ফাইন বসানো হয়েছে। কত করে? 40,000 পুট। পুট অর্থাৎ 36 পাউন্ড 1 পুটে। এই যে আজব গল্প! আপনাকে মিথ্যা বলে লাভ কি? 40,000 পুট শস্য? বাহ, বেশ চৌকস ব্যাপার। সবচেয়ে ভালো জাতের 40,000 পুট শস্য। তাতে হয়েছে কি? এখানকার মাটি খুব ভালো, সোনা ফলে এখানে। শস্যের ব্যবসার একেবারে সেরা জায়গা। এখান থেকে রিনভা হয়ে ইউরিয়াটিন পর্যন্ত গ্রামের পর গ্রাম, জেটির পর জেটি, সব তো কেবল পাইকারি ব্যবসাদার। চেঁচাবেন না, সবাইকে জাগিয়ে তুলবেন দেখছি। বেশ, হাই তুলল সে। ঘুমালে কেমন হয়? ট্রেন চলতে শুরু করেছে মনে হচ্ছে। ট্রেন অবশ্য যেখানেই ছিল সেখানেই দাঁড়িয়ে থাকলো। কিন্তু পেছন থেকে দ্রুত আরেকটা ট্রেনের চলার শব্দ এগিয়ে এলো। একটু পরেই কানে তালা দেয়া গর্জন শোনা গেল। যেই পাশাপাশি এসে দাঁড়ালো, অমনি জলপ্রপাতের শব্দ চাপা পড়ে গেল। তারপরেই একটা পুরনো ধরনের এক্সপ্রেস গাড়ি সমান্তর রেললাইন দিয়ে গর্জন করতে করতে চলে গেল। প্রচণ্ড আওয়াজ হলো, সিটি দিল। পেছনের বাতিটা চোখ মারল যেন, তারপর অদৃশ্য হয়ে গেল দূরে।
বিশ্রী ব্যাপার, কে জানে কখন এই গাড়ি ছাড়বে। আরে ছাড়বে, ঢের দেরি ছাড়ার। একটা বিশেষ সাঁজোয়া গাড়ি, নির্ঘাত স্ট্রেলনিকভ। ওই হবে নির্ঘাত। প্রতিবিপ্লবীদের সামনে এলেই ও একবারে বুনো জানোয়ার হয়ে পড়ে। গালিয়েভকে ধরতে যাচ্ছে। সে আবার কে? হেটমান গালিয়েভ। লোকে বলে সে নাকি ইউরিয়াটিনের বাইরে একদল চেক সৈন্য নিয়ে আস্তানা গেড়েছে। কতগুলি বন্দর কেড়ে নিয়েছে সে। ব্যাটা পচা শালগম, এখনো যুদ্ধে চলেছে। এই হলো হেটমান গালিয়েভ। কখনো নাম শুনিনি তো। প্রিন্স গালিলেয়েভও হতে পারে, নামটা ঠিক আমার মনে নেই। ও নির্ঘাত আলী কুরবান, নিশ্চয়ই নামটা গুলিয়ে গেছে। তা কুরবানও হতে পারে। কুরবান হওয়াই সম্ভব। সকালের দিকে ইউরি আবার জেগে গেল। আবার মধুর একটা স্বপ্ন দেখেছে সে। তার আনন্দ আর মুক্তির রেশ রয়ে গেছে তার ভেতর। ট্রেনটা আবার স্থির দাঁড়িয়ে আছে, হয়তো আগের স্টেশনটাতেই, কিন্তু তা নাও হতে পারে। আবার জলপ্রপাতের শব্দ শোনা গেল, হয়তো আলাদা কোনো জলপ্রপাত, কিন্তু আগেরটাই বোধ হয়। প্রায় তক্ষুনি সে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমিয়ে পড়ার আগে অস্পষ্টভাবে কাদের ছুটাছুটির শব্দ শুনল, বেশ উত্তেজিত শব্দ। কনভয়ের কর্তার সঙ্গে মস্ত ঝগড়া বাঁধিয়ে বসেছে কস্টয়েড। দুজনেই প্রচণ্ড চেঁচাচ্ছে, গালাগাল দিচ্ছে। বাতাস আগের চেয়েও মনোরম, নতুন কোনো কিছুর গন্ধ আছে যেন তাতে। এমন কিছু যা আগে ছিল না। সে গন্ধ এমন কিছুর যা অতিকায়, বসন্তের সঙ্গে সম্পৃক্ত, সাদা, কালচে নির্বস্তু, নির্ভার ছড়িয়ে পড়া, যেন মে মাসের চঞ্চল তুষার রাশি। যখন ভিজে গলে যাওয়া তুষারকণা মাটিতে পড়বার সময় তাকে সাদা না করে কালো করে তোলে। স্বচ্ছ কালচে সাদা মধুগন্ধি চেরি পাখি। ইউরি ঘুমের মধ্যে আন্দাজ করল। পরদিন সকালে টোনিয়া বলল, সত্যি ইউরা, তুমি অসাধারণ। সবিরোধের স্তূপ একটা। কখন একটা মাছি তোমার ঘুম ভাঙিয়ে দেয়। সকালের আগে কিছুতেই আর ঘুম আসে না। আর এখানে তুমি কিনা এই তুমুল ঝগড়ার মধ্যে পড়ে পড়ে ঘুমালে। আমি কিছুতেই তোমার ঘুম ভাঙাতে পারলাম না। একবার ভেবে দেখো দেখি, প্রিটুলিয়েভ আর ভাসিয়া পালিয়েছে। তিয়াগুনোভা আর ওঘরিস্কোভাও তাই। এমন একটা ব্যাপার ভাবতে পারতে তুমি? দাঁড়া, ওই শেষ নয়। ভোরনিয়কও পালিয়েছে সেই সঙ্গে। ও যে পালিয়েছে তাতে আর কোনো ভুল নেই, এই আমি বলে দিলাম। এখনো শোনো, কি করে তারা পালালো, একসঙ্গে না আলাদা আলাদা, কারপরে কে পালালো, এইসব এখনো বোঝা যাচ্ছে না। অবশ্য এটা বুঝি যে ভোরনিয়ক যখন সে দেখল অন্যেরা পালিয়েছে, তখন সে নিজের চামড়া বাঁচাবার চেষ্টা করতে বাধ্য। কিন্তু অন্যেরা, তারা কি স্বেচ্ছায় এইভাবে হাওয়া হয়ে গেল, নাকি অন্য কারো হাত আছে এর ভেতর, কে জানে। যেমন যদি ওই মেয়ে দুটিকে সন্দেহ করতে হয়, টিয়াগুনোভা কি ওগরিস্কোভাকে খুন করেছে, না ওগরিস্কোভা টিয়াগুনোভাকে, কেউ জানে না। মজুর সমবায়ের কমান্ডার তো পাগলের মতো ছুটাছুটি করছে ট্রেনে, কিছুতেই ট্রেন ছাড়তে পারবে না। আইনের নামে হুকুম দিচ্ছি আমি, যতক্ষণ না বন্দীদের ধরতে পারা যাচ্ছে ততক্ষণ এক পাও নড়তে পারবে না। এদিকে ট্রেনের কর্তা আবার চেঁচাচ্ছেন, আমি ফ্রন্টে সৈন্য নিয়ে যাচ্ছি। আপনার ওই সব নোংরা সাঙ্গপাঙ্গদের জন্য আমি কিছুতেই সময় নষ্ট করতে পারবো না। এমন কথা তো স্বপ্নেও ভাবতে পারবো না। কাজেই শেষটায় দুজনে মিলে কস্টয়েডের কাছে গেলেন। আপনি নিজে একজন সিন্ডিকালিস্ট, শিক্ষিত লোক, অথচ আপনারই পাশে বসে একজন সাধারণ সৈন্য, যার পা থেকে মাথা পর্যন্ত অশিক্ষায় ছাওয়া, এরকম মারাত্মক অসংযম ঘটিয়ে বসল। অথচ আপনি নিজেকে পপুলিস্ট বলেন। পপুলিস্ট হলো বামপন্থী আদর্শবাদী যারা, তারা জনসাধারণের মধ্যে কাজ করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিত। কস্টয়েড ছেড়ে কথা কওয়ার লোক নয়, বেশ দু কথা শুনিয়ে দিয়েছে। বেশ আবদার তো, ও বলে দিয়েছে। বন্দিকে কিনা তার পাহারাদারের খবরদারি করতে হবে। বাহ, চমৎকার। শুনুন মশাই, যেদিন ওসব হবে, মুরগিরা সেদিন কাকের মতো কা কা করবে। আমি তো যত জোরে পারি তোমায় ধাক্কাচ্ছিলাম, ইউরা ওঠো, কে যেন পালিয়ে গেছে। কিন্তু কে কার কথা শোনে? যদি তোমার কানের পাশ দিয়ে বন্দুকের গুলি চলে যেত, তাও বোধ করে তুমি শুনতে পেতে না। পরে সব বিশদভাবে বলবো। আরে দেখো দেখো,
বাবা, ইউরা, দেখো কি সুন্দর! জানলার একটা পাল্লাকে খুলে নিয়েছে। সেখান দিয়ে দেখা বসন্ত বন্যায় গ্রামের আগাগোড়া ছেয়ে গিয়েছে। কোথায় কোন নদী তার তীর ছাপিয়ে একেবারে রেললাইন পর্যন্ত এগিয়ে এসেছে। মনে হচ্ছে ট্রেন যেন তার উপর দিয়ে আস্তে আস্তে ভেসে চলেছে। জলের সমতলের এখানে ওখানে এক অদ্ভুত ধাতব নীল আভা। এছাড়া বাকি সমস্ত অংশের ওপর ভোরবেলার উষ্ণ মসৃণ রোদ ছড়িয়ে আছে। চকচকে আলোর আভা, যেমন মসৃণ তেমনি তেলতেলে, যেন কোনো খানসামা মাংসের পিঠের ওপর পালক দিয়ে গলানো মাখন মাখিয়ে দিয়েছে। এই তীরহীন বন্যায় যেন সাদা মেঘের মিনার ডুবে আছে। মাঠে ডোবা ঝোপঝাড়ের সঙ্গে সঙ্গে তাদেরও খিলান যেন ডুবে গিয়েছে জলের তলায়। আর সেই বন্যার মাঝখানে কোথায় যেন সরু এক টুকরো জমি তার গাছপালা নিয়ে দাঁড়িয়ে আছে। জলে ছায়া পড়ে দ্বিগুণ দেখাচ্ছে গাছের সংখ্যা। পৃথিবী আর আকাশ এর মাঝখানে কে যেন তাদের বন্দি করে রেখেছে। ওই দেখো একদল হাঁস, আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচ বললেন। কোনখানে? দ্বীপের কাছে, ডান দিকটায়। যা, সব উড়ে গেল। আমরা ওদের ভয় পাইয়ে দিয়েছি। ওই তো এবার আমি দেখতে পেয়েছি, ইউরি বলল। পরে এক সময় আপনার সঙ্গে আলাপ করতে হবে, আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচ। এখন না, পরে কখনো। তবে ওইসব জোর করে ধরে আনা মজুররা এবং মেয়ে দুটি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতে পেরেছে, সেজন্য আমি বেশ খুশি হয়েছি। খুনটুন কিছু হয়নি, এ আমি ঠিক জানি। তারা কেবল ছুটছে, ঠিক জলের মতো। সাদা উত্তরে রাত্রি শেষ হয়ে যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। ওই যে পাহাড়, ওই তো অরণ্য দেশ আর গিরি সংকট। কিন্তু তা সত্ত্বেও তারা যেন কিছুতেই নিজেদের বিশ্বাস করতে পারছে না। যেন কেবলমাত্র রূপকথাতেই তাদের অস্তিত্ব আছে, বাস্তবে নয়। নতুন পাতার শ্যামলতা আসছে বনের ডালপালায়। কোনো কোনো স্থানে আবার চেরি ফুলের পুষ্পিত লাবণ্য, যেখানে সরু কেশ তো শৈলস্তবক ছোট খাড়া পাহাড়ে গিয়ে শেষ হয়েছে। সেই ঝোলানো খাড়া পাহাড়ের তলায় বন। ঝোপঝাড়ের পেছনে যেখানে গিরিসংকট, জলপ্রপাতটি সেখানে। খুব বেশি দূরে না, তবু ঝোপঝাড়ের জন্য অস্পষ্টভাবে চোখে পড়ে। পালিয়ে যাওয়া সেই বাধ্যতামূলক মজুরটি, তার নাম ভাসিয়া ব্রিকিন। ওদিকে তাকিয়ে তাকিয়ে সুখে আর ভয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়ল। আশপাশে দ্বিতীয় আর কিছুই নেই যার সঙ্গে এই জলপ্রপাতের তুলনা হতে পারে। আর দ্বিতীয় রহিত বলেই তার মধ্য থেকে এক অদ্ভুত ভয়ঙ্করতা লক্ষ্য করা গেল। সেই জন্যই বোধহয় জীবন আর সচেতনতায় এটা সজীব প্রাণীতে রূপান্তরিত হয়ে গেছে। যেন এটাই হলো এই অঞ্চলের ড্রাগন কিংবা পাখা মেলা সাপ, যারা এই অঞ্চলে প্রভুত্ব আদায় করে আসছে এবং গ্রামে গ্রামে শিকার করে বেরিয়েছে। অর্ধেক নেমেই ধারালো একটা পাথরের ওপর আছড়ে পড়ে দুভাগে ভাগ হয়ে গেছে এই জলপ্রপাতটি। ওপরের ভাগটা যেন একেবারে নিশ্চল, কিন্তু নিচের দুটি স্তম্ভই অল্প স্বল্প দুলছে আশপাশে। যেন জলপ্রপাতটি অনবরত পিছলে যাচ্ছে নিজের জায়গা থেকে, ফিরে আসছে আবার আগের জায়গায়, কাঁপছে কেবল, কিন্তু পরক্ষণেই আবার ফিরে পাচ্ছে তার স্থৈর্য। ভাসিয়া তার ভেড়ার চামড়া ঝোপের ধারে মাটিতে ছড়িয়ে দিয়ে তার উপরে শুয়েছিল। আলো যখন আরো স্পষ্ট হয়ে উঠল, ভারী পাখাওয়ালা বড় এক পাখি উড়ে এলো পাহাড় থেকে। বন ঘিরে মসৃণ বৃত্তের আকারে উড়ল একটুক্ষণ, তারপরে যেখানে শুয়েছিল তার কাছেই একটা পাইন গাছে গিয়ে বসল। মুগ্ধ হয়ে সে তাকালো তার ঘন নীল গলা আর ধূসর নীল বুকের দিকে। ফিসফিস করে অস্ফুট স্বরে উচ্চারণ করল তার ইউরাল নাম রনজা। তারপর উঠে বসে ভেড়ার চামড়াটা কুড়িয়ে নিয়ে কাঁধের ওপর ফেলে দিয়ে ফাঁকা জায়গাটা পেরিয়ে গেল তার সঙ্গীর সঙ্গে কথা বলতে। এসো পলিয়া মাসি। মাগো, কি ঠান্ডা হয়ে গেছো তুমি! তোমার দাঁত ঠোকাঠুকি শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছি আমি। বারে, কিসের দিকে তাকিয়ে দেখছো তুমি? এত ভয় পেয়েছো কেন? যেতেই হবে আমাদের। কোনো একটা গ্রামে গিয়ে পৌঁছতে হবে এই বলে রাখছি। নিজেই ভেবে দেখো তুমি। গ্রামের লোকেরা আমাদের লুকিয়ে রাখবে, তাদের নিজেদের লোকের কোনো বিপদ হোক, এটা নিশ্চয়ই তারা চাইবে না। দুদিন ধরে কিছুই খাইনি আমরা, এখানেই তো মরতে হবে শেষটায়। ভরণীয় খুরু নিশ্চয়ই ভীষণ শোরগোল তুলেছে এতক্ষণে। সবাই নিশ্চয়ই এখন আমাদের খোঁজ করছে। আমাদের যেতেই হবে মাসি, সোজা ভাষায় ছুটতে হবে প্রাণপণে। তোমাকে নিয়ে যে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না মাসি। গোটা দুটো দিন একটা কথাও বলনি।
বড্ড বেশি ভাবো তুমি। সত্যি? এত কি ভাবো? এত অসুখী হবার কি আছে? তুমি তো আর ইচ্ছে করে কেটি মাসিকে ট্রেন থেকে ফেলে দাওনি। কেটি ওগরিস্কোভাকে ধাক্কা দাওনি তুমি। তুমি কেবল তার পোশাকের এক অংশ হাতে ধরেছিলে, তাও 2 বার। আমি স্বচক্ষে দেখেছি। ঘাসের উপর থেকে উঠে দাঁড়িয়ে স্পষ্ট দেখেছি আমি। ছুটতে আরম্ভ করে দিয়েছিলে। সে আর প্রিটুলিয়েভ খুড়ো নিশ্চয়ই আমাদের ধরে ফেলবে। আবার আমরা সবাই এক জায়গায় থাকব। আসল কথাটা হলো, এত মুষড়ে পড়ো না। তাহলেই দেখবে আবার কথা বলতে পারবে। টিয়াগুনোভা উঠে দাঁড়ালো। ভাসিয়ার হাত ধরে নরম স্বরে বলল, চলো এগোই।